প্রতিদিন সারা বিশ্বের হাজার হাজার মেয়ে ওয়েবক্যাম স্টুডিওতে যোগ দেয় এবং আন্তরিকভাবে মনে করে যে তারা তাদের স্বপ্নের চাকরিটি খুঁজে পেয়েছে। কাজের সময় নমনীয় ভালো আয়মাথার উপর কোনো বস নেই, কিন্তু প্রথম শিফট থেকেই চিত্রটা পাল্টে যেতে শুরু করে। বাইরে থেকে দেখলে এটি একটি কম্পিউটার এবং ভালো আলো সহ একটি সাধারণ ভাড়া করা ঘর। ভেতরে এমন সব নিয়মকানুন, জরিমানা এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে যা বিজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বিজ্ঞাপনগুলো সবই একই রকম: কাজের সময় নমনীয় উচ্চ আয় এবং কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা। মেয়েরা সেখানে ছাত্রী হিসেবে যায়, কেউ ছোট শহর থেকে, আবার কেউ শুধু কিছু বাড়তি টাকা রোজগারের খোঁজে। বাস্তবতা ভিন্ন প্রমাণিত হয়। ওয়েবসাইটগুলো আয়ের 70% পর্যন্ত নিয়ে নেয়, বাকি অংশের আরও অর্ধেক স্টুডিও নিয়ে নেয়। সবকিছুই জরিমানার আগে, দেরি করার জন্য, মেজাজ খারাপ থাকার জন্য বা অতিরিক্ত ওজনের জন্য। বেশিরভাগ মেয়েরাই তাদের প্রথম শিফটের আগে চুক্তিতে সই করার আগে ভালোভাবে পড়ে না, আর যখন তারা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। স্টুডিওর ভেতরের নিয়ম কানুনগুলো চুক্তিপত্র থেকে সম্পূর্ণ আলাদা। গরম বাতির নিচে 7 থেকে 12 ঘন্টার শিফট, হাজার হাজার মেসেজ, মুখে লেগে থাকা হাসি, এবং এই সব কিছুই কোনো জরিমানা ছাড়াই। আর শিফট শেষে বাড়ি ফেরেন খালি পকেট আর মাথায় অন্যদের বলা কথা নিয়ে। বিজ্ঞাপনে আপনি এই স্বাধীনতাই দেখতে পান। কাজের শিফটের আগে কর্মীদের ওজন মাপা হয় কেন? ওয়েবক্যাম স্টুডিওগুলোতে এটি একটি প্রচলিত প্রথা। অতিরিক্ত 100 গ্রাম হলেই আসল জরিমানা, যা সঙ্গে সঙ্গে আপনার আয় থেকে কেটে নেওয়া হয়। কিছু স্টুডিওতে বাহ্যিক চেহারার জন্য প্রয়োজনীয় শর্তের তালিকাটি একটি মডেলিং এজেন্সির অডিশনের মতো। সন্ধ্যা 6টার পর নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক ব্যায়াম এবং সাপ্তাহিক মাপজোখের নিয়ম রয়েছে। এগুলো শুধু অনুরোধ নয়, এগুলোই কাজের শর্ত। কর্তৃপক্ষের যুক্তি সহজ: ক্লায়েন্টরা তাদের চেহারার জন্য অর্থ প্রদান করে, চেহারা অর্থ এনে দেয়, তাই তাদের শরীরকে অবশ্যই প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে হবে। কিন্তু অনেক মেয়েই স্টুডিওতে তাদের প্রথম দিনের আগে এই মানদণ্ডগুলো সম্পর্কে অবগত ছিল না। ওজনের উপর ক্রমাগত চাপ একটি শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করে। উদ্বেগ বাড়ে, খাওয়ার ব্যাধি দেখা দেয়, এবং তাদের শরীর সম্পর্কে আবেশমূলক চিন্তাভাবনা তৈরি হয়। মনোবিজ্ঞানীরা বলেন এই ধরনের মনোভাব আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, দীর্ঘমেয়াদে কখনো স্থায়ীভাবে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মডেল জানিয়েছেন যে শুধুমাত্র বাহ্যিক চেহারার শর্তগুলোর কারণেই তাদের মানসিক অবস্থার অবনতি ঘটেছে। এগুলো কোনো বিরল ঘটনা নয়, এটি একটি সাধারণ প্রথা যা সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না। কিছু প্রাক্তন মডেল বলেছেন যে মাত্র কয়েক মাস কাজ করার পরেই তারা প্লাস্টিক সার্জারির কথা ভাবতে শুরু করেছিলেন। তারা নিজেরা চেয়েছিল বলে নয়, বরং তাদের প্রতিদিন বলা হতো, তুমি যথেষ্ট ভালো নও। যেখানে কেউ সংগ্রাম করছে সেখানে তাকে কিভাবে আটকে রাখা যায়? ব্যাপারটা সহজ। প্রথমে তাকে বোঝাতে হবে যে সে ভালো করছে। স্টুডিও ম্যানেজাররা অত্যন্ত দক্ষতার সাথে প্রশংসা ও অপমানের মধ্যে দোদুল্যমান থাকে, যা ধীরে ধীরে মেয়েটিকে দিশেহারা করে তোলে। এই ধারাটি সব জায়গায় একই রকম। প্রথমে তারা আপনার প্রশংসা করে, তারপর চাপ সৃষ্টি করে এবং শেষে হুমকি দেয়। তারা মেয়েদের বলে যে অন্য স্টুডিওতে পরিস্থিতি আরও খারাপ, শুধু এখানেই তারা তাদের কথা ভাবে। চলে যাওয়ার অর্থ হলো সব কিছু হারানো। একজন মডেলকে তার ভাইয়ের শেষকৃত্যে যেতে দেওয়া হয়নি, তার শিফটটি পূর্ব নির্ধারিত ছিল। আরেকজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল কারণ কেউ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুঁজে পেয়েছিল। তৃতীয় একজনকে বোঝানো হয়েছিল যে তার কম আয় তার নিজেরই দোষ। শিফট শেষ হওয়ার সাথে সাথে এই নজরদারি শেষ হয়ে যায় না। ম্যানেজাররা রাতে মেসেজ পাঠায়, রিপোর্ট চায় এবং মেয়েটির অনলাইন কার্যকলাপের ওপর নজর রাখে। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যেকার সীমারেখা পুরোপুরি বিলীন হয়ে যায়, এবং এটিএই ব্যবস্থারই একটি অংশ, কোনো আকস্মিক ঘটনা নয়। ভুক্তভোগীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা একই কথা জানান: দীর্ঘস্থায়ী উদ্বেগ, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভয় এবং চারপাশের মানুষের প্রতি অবিশ্বাস, এই সবই এই ধরনের স্টুডিওর ভেতরে যা ঘটে তারই পরিণতি। আলোর নিচে 7 থেকে 8 ঘন্টা কাজ করা, প্রতিদিন হাজার হাজার অপরিচিত মানুষের সাথে দেখা করা এবং সবসময় হাসি মুখে থাকার বাধ্যবাধকতা, এটা শুধু ক্লান্তি নয়, বিশেষজ্ঞরা একে দীর্ঘস্থায়ী মানসিক নির্যাতন বলে থাকেন। ওয়েবক্যাম স্টুডিওগুলো প্রায়ই মেয়েদের বলে, আমরা রেকর্ড করি না, সব কিছু নিরাপদ। কিন্তু এই রেকর্ডিংগুলোই পরে তাদের আটকে রাখার প্রধান হাতিয়ার হয়ে ওঠে, এবং ম্যানেজাররা এটা শুরু থেকেই জানে। কৌশলটা খুবই সহজ। মেয়েটি চলে যেতে চায়, কিন্তু তারা তাকে রেকর্ডিংয়ের কথা মনে করিয়ে দেয়। তারা তার প্রিয়জনদের কাছে সবকিছু ফাঁস করে দেওয়ার, বিষয়টি জনসমক্ষে প্রকাশ করে দেওয়ার বা তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়।
সে থেকে যায় ইচ্ছা থেকে নয় বরং ভয়ে। কখনো কখনো হুমকিগুলো স্টুডিওর পক্ষ থেকে নয় বরং ক্লায়েন্টদের পক্ষ থেকেই আসে। তারা গোপনে সম্প্রচারের রেকর্ডিংগুলো সংরক্ষণ করে এবং তারপর সরাসরি মডেলের সাথে যোগাযোগ করে। কিছু দেশে এটি একটি আলাদা ব্যবসায় পরিণত হয়েছে। সংগঠিত গোষ্ঠীগুলো ঠিক এই কাজটি থেকেই লাভবান হয়। সাংবাদিকতার তদন্ত অনুযায়ী মানুষের পুরো নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মডেলদের খুঁজে বের করে টাকা আদায় করত। কিছু মেয়ে বারবার টাকা দিয়েছে শুধুমাত্র রেকর্ডিংগুলো যাতে জনসমক্ষে না আসে তা নিশ্চিত করতে। খুব কম সংখ্যকই আইনজীবী বা পুলিশের সাথে যোগাযোগ করতে পারে। বেশিরভাগই হুমকির চেয়ে প্রচারের ভয় বেশি পায়। শেষ পর্যন্ত সেই ব্যক্তি টাকা দেয়, চুপ থাকে এবং এমন এক পরিস্থিতির সাথে একা পড়ে থাকে যা সে নিজে তৈরি করেনি। রেকর্ডিং ফাঁস হয়ে যাওয়ার ভয় সবাইকে এক কাতারে ফেলে, যারা নিজেদের কাজে সন্তুষ্ট এবং যারা নন, উভয়কেই। এমনকি যে মেয়েরা বহু বছর আগে স্টুডিও ছেড়ে চলে গেছে তারাও এই অনুভূতি নিয়ে বেঁচে থাকে যে কেউ তাদের ওপর নিয়ন্ত্রণ খপ করে রেখেছে। ওয়েবক্যাম স্টুডিওগুলো শারীরিক সহিংসতা ছাড়াই কিভাবে লোকজনকে ধরে রাখে দেখা যায়। এটা কঠিন কিছু নয়। চুক্তিতে অ্যাকাউন্টের জন্য মুক্তিপণের শর্ত থাকে, যার পরিমাণ কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। ছেড়ে যাওয়া সহজ নয়। অ্যাকাউন্টের মুক্তিপণ ছাড়াও মেয়েটি স্টুডিওর কাছে ঋণী হয়ে পড়ে সরঞ্জাম, প্রশিক্ষণ, প্রচার এবং বিজ্ঞাপনের জন্য। যখন সে চলে যেতে চায় তখন এটা স্পষ্ট হয়ে যায় প্রথমত তাকে এই সব টাকা শোধ করতে হবে। এভাবেই চক্রটি সম্পূর্ণ হয়। যারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা একটি নতুন সমস্যার সম্মুখীন হয়। স্বাধীনভাবে কাজ করা কঠিন। এর জন্য সরঞ্জাম, ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান এবং বিপণন দক্ষতার প্রয়োজন হয়। স্টুডিওর উপর নির্ভরশীলতা ইচ্ছাকৃত ছিল। এটি একটি দুষ্ট চক্র। তারা আপনাকে বোঝায় যে স্টুডিও ছাড়া আপনি মূল্যহীনতারা জরিমানার মাধ্যমে আপনার আয় কেড়ে নেও। তারা হুমকির মাধ্যমে আপনাকে আটকে রাখে এবং অবশেষে যখন আপনি চলে যান তখন আপনি এক পা ফেলার সাহসও পান না। এই শিল্পটি আড়ালে চলে কারণ তারা বিষয়টি গোপন রাখতে পছন্দ করে। মেয়েরা প্রচারকে ভয় পায়, স্টুডিওর মালিকরা অডিটকে ভয় পায় এবং ক্লায়েন্টরা তাদের সুনামকে ভয় পায়। কিন্তু এই ব্যবস্থাটি কিভাবে কাজ করে তা যত বেশি মানুষ জানবে, নিজেকে লুকিয়ে রাখা ততই কঠিন হয়ে পড়বে। আপনি বা আপনার কাছের কেউ যদি একই রকম পরিস্থিতিতে পড়েন তবে জেনে রাখুন এমনটা হওয়া উচিত নয়, এটা স্বাভাবিক নয় এবং এর থেকে বেরিয়ে আসার একটি উপায় আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।